ভাশ লেভেল 2 মুভির নাম, তার মানে বুঝতে তো পারছেন এর পার্ট 1 আছে। জি, সেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে 2023-এর। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। যদি ওই মুভিটা না দেখে থাকেন বা যদি এটা দেখতে চান তাহলে ওইটা আগে দেখতে হবে, দেখা জরুরি, মাস্ট। কারণ এটা কোনো মুভি নয়, এটা অন্যরকম একটা জিনিস, আলাদা একটা জিনিস। আমি জাস্ট ফ্যান হয়ে গেছি ডিরেক্টরের। হোয়াট এ ব্রিলিয়েন্ট ওয়ার্ক ম্যান। প্রথম পার্টে মুভির অবস্থা দেখে ভিতরে আটকে উঠেছিল। এই পার্টে আবার তেমন কনসেপ্টটাই এনেছে। উফ, প্রতিটা সিন, প্রতিটা অ্যাক্টর কি অভিনয় করেছে মাইরি। কাহিনী বুঝতে হলে আপনাকে প্রথম পার্ট অবশ্যই দেখতে হবে। আর দেখার সময় অ্যাক্টরদের অ্যাক্টিং লক্ষ্য করবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। রাগ, জিদ আর ভয়ে আপনার ব্রেন বলবে সে অ্যাবনর্মাল হয়ে গেছে, এমন এক অবস্থা। কিসের মার্কো আর কিসের এনিমেল, ব্রুটালিটি কতটা রিয়েলিস্টিক ভাবে ফুটানো যায় সিম্পল ওয়েতে হারে হারে বুঝিয়েছে। কাহিনীর ধাঁচটাই আলাদা। 2 বছর পর সেকেন্ড পার্ট বের হলো একেবারে পুরো মুভির দুনিয়া নাড়িয়ে দিয়ে। আমি এমন এক্সাইটেড আর লাইফে কথা বলছি, তার মানে বুঝতে তো পারছেন কি মুভি এটা। কাহিনীর কথা কি বলবো, স্টোরি তো সিম্পল, প্লটটাও তো নতুন তা না, কিন্তু প্রেজেন্টেশন, উফ, অ্যাক্টরদের অ্যাক্টিং, ডিরেক্টরের ভাবনা জাস্ট আউটস্ট্যান্ডিং। প্রথম পার্টে বাপের চেয়ে মেয়ের অ্যাক্টিং টাইম বেশি ছিল, এবার বাপকে বাপ বানিয়ে সামনে এনেছে, যেটা অসাধারণ ছিল। মুভির মাঝে কোনো ধরনের রোমান্স নিয়ে কথা হবে না, তবে খুব বেশি ব্রুটালিটি রয়েছে, তাই বাচ্চাদের দেখাবেন কিনা আপনি আগে দেখে তারপর ডিসাইড করেন। আর বাড়তি কথা নয়, চলুন মুভির কাহিনী শুরু করি। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর গুজরাতি মুভি নাম ভাশ লেভেল 2 এর ব্যাপারে। মুভি সিন শুরু হয় গুজরাতের প্রসিদ্ধ JN গার্লস প্রাইভেট স্কুলে। যে স্কুল পড়াশোনা আর শৃঙ্খলতার ব্যাপারে খুব নাম করা, তাই এখানে স্টুডেন্ট অনেক বেশি, খরচা একটু বেশি, তারপরও সব প্যারেন্টসরা বাচ্চাদের এখানেই দিয়েছে। ইনি স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস ইয়াসমিকা ম্যাম। বিশাল স্কুল, ক্যামেরা জুম আউট হয়ে যখন দেখায় তখন আন্দাজ করে নিন কত বড়। সকাল সকাল ক্লাস শুরু হয় নিয়ম মতো। স্কুল দেখাতে দেখাতে দুপুরে টিফিনের অ্যালার্ম বেজে ওঠে। স্কুলের পক্ষ থেকে টিফিন দেওয়া হয়। সব মেয়েরা ক্যান্টিনে এসে তাদের খাবার নিয়ে বসে পড়ে। খেতে খেতে সবাই যে যার মতো গল্প করছে, প্ল্যান করছে। এতগুলো মেয়েরা এক জায়গায় চিল্লাপাল্লা তো হবেই। খাবার দেওয়ার দায়িত্বে 2জন মহিলা থাকে, তাদের অভ্যেস হয়ে গেছে সব চিল্লাচিল্লি শোনা। খাবার খাওয়া শেষ, সবাই বসে আছে, গল্প সল্প করছে। অ্যালার্ম বেজে উঠলে ক্লাসের দিকে যাবে। আমরা কিছু স্টুডেন্টদের কাছ থেকে ফলো করলে আমরা বুঝতে পারি কারো রিয়াকশন পাল্টে যাচ্ছে। দেখতে দেখতে কিছুক্ষণের মাঝে সব মেয়েরা সাইলেন্ট হয়ে যায়। সবার ফেসে টেনশন, অন্য মনস্ক ভাব, জোরে জোরে শ্বাস নিচ্ছে, কেউ কেউ ঘেমে যাচ্ছে। খাবার দেওয়া দিদিরা অবাক, কি ব্যাপার, এরা চুপ হলো কেন? তাও আবার সবাই একসঙ্গে। কিছু বোঝে ওঠার আগেই ধুম করে একজন পড়ে যায়। সে যে পড়ে গেল, বাকিদের কোনো রিয়াকশন নেই, তারা কাঁপছে। খাবারের দিদিরা দৌড়ে আসে, কি হলো। এর মাঝে গেট খুলে একটা লোক ভিতরে আসে। সবাই ভয় পাচ্ছে, কিন্তু কেউ কিছু বলতে বা রিয়াক্ট করতে পারছে না। ক্যামেরা তার ফেস দেখাচ্ছে না। সে এখান থেকে 10টা মেয়েকে দাঁড় হতে বলে, তারা দাঁড়িয়ে যায়। বলে, তোমাদের সবার হাতে কি ঘড়ি আছে? সবাই বলে, জি আঙ্কেল, আমি যেটা বলি সেটা করো। জি আঙ্কেল। সবাই ভয় পাচ্ছে, কিন্তু তার কথা আবার ফেলতে পারছে না। খাবারের দিদিরা ধরে, কে আপনি, এখানে কি করছেন? তারা হয়তো গার্ডকে ডাকতে গেছিল। লোকটা তার দিকে যায় আর দরজা খোলার ট্রানজাকশনে সিন স্টাফ রুমে নিয়ে আসে। টিফিন টাইম শেষ, তাই ম্যাডামরা ক্লাস নিতে রুমে যাচ্ছে। এই ম্যাডাম রুমে আসে, দেখে একটা বাচ্চাও ক্লাসে নেই। কি ব্যাপার, এখনো আসেনি কেন? ক্যান্টিনে দেখতে যাবে, জানালা দিয়ে কিছু একটা উড়ে এসে সাঁ করে পড়লো চিল্লাইতে। কি হলো? কাছে গিয়ে জানালা দিয়ে দেখে ম্যাডাম তাড়াহুড়ো করে ক্লাস থেকে বাইরে এসে দেখে একটা মেয়ে পড়ে গেছে। সে কিছু বুঝবে কি করে হলো, তার আগে মেয়েটা কাঁপতে তার চোখের সামনেই মারা যায়। ম্যাডাম চিল্লাই ওঠে। সিকিউরিটি দেখতে পেয়ে এগিয়ে আসছে, উপরের দিকে তাকিয়ে দেখে আরো কয়েকজন। হ্যাঁ, কি করবে? সে তাদের নামতে বলছে, তারা কথা শুনছে না। দৌড়ে প্রিন্সিপালের কাছে যায়, খবর দেয় ম্যাডাম এই অবস্থা। ম্যাডামের সঙ্গে আরো 2-1জন ম্যাডাম বাইরে আসে, দেখে বাচ্চার মাথা ফেটে গেছে। ম্যাডাম তো দেখতেই পারে না। গার্ড উপরে তাকাতে বললে ম্যাডামের হুঁশ উড়ে যায়। দেখে আরো 9জন লাইন ধরে আছে। সবাই চিল্লাচ্ছে, কান্না করছে, কিন্তু কেউ নিচে নামছে না। কি করবে? তাড়াহুড়ো করে সবাই মিলে ছাদে যায়, কিন্তু মেয়েরা নিষেধ করে তাদের কাছে যেতে। আর তোমরা কি করছো এসব? মেয়েরা কাঁদতে বলে, আঙ্কেল করতে বলেছে, ঠিক 3টায় ঝাঁপ দিতে বলেছে, আমরা কিছু করতে পারছি না ম্যাডাম। সবার মাথা নষ্ট, কি করছে এরা? কাছে যেতে ধরলেই হুমকি দিচ্ছে, নেমে যাবে। ম্যাডামের মাথা খারাপ হচ্ছে, তাদের বোঝানোর চেষ্টা করছে, তারা শুনছে না, কেঁদে যাচ্ছে। গার্ড একটু সাহস করে একজনকে ধরতে যায়, সে নেমে যায়। সে কাছে তাকাতে আরেকজনও নামে। গার্ডের অবস্থা খারাপ হয়ে যায়। ম্যাডামরা যেন পাগল হয়ে যাচ্ছে, কি করছে তারা? বারবার বলছে আঙ্কেল করতে বলেছে। এরা বুঝতে পারছে না কোন আঙ্কেল, কিসের আঙ্কেল। সময় হলে একটু পর সবাই একসঙ্গে মুভির টাইটেল উঠে সিন শুরু হয় এখানে। প্রথম পার্টে যারা ভিকটিম ছিল, মিস্টার আথরব ও তার মেয়ে আরিয়া, মুভির সব থেকে বেস্ট অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার। দিদির আসল নাম কিন্তু জানকি বড়িওয়ালা, এখানে আরিয়া। কাকুর আসল নাম হিতু কানোদিয়া, এখানে আথরবা। ওকে, আরিয়া সবসময় এমনই থাকে। গত 12 বছর ধরে সে এমনই আছে। তার বাবা তার খেয়াল রাখে। কেন এমন হলো, কি হয়েছে তার সঙ্গে, এর জন্য আপনাকে প্রথম পার্ট দেখতে হবে। সেখানে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। কেমন?
একটা বাড়িতে চা পাতি ঢালতে গিয়ে দেখে পাতি নেই, ফ্রিজ খুলে দেখে এক্সট্রা প্যাকেটও নেই। তো সবকিছু ঠিকঠাক করে রেখে সে মার্কেটে যায় কিছু কেনাকাটা করার জন্য। নেওয়া হলে বিল দিতে গিয়ে নিউজে শুনে নিউজ অ্যাঙ্কার বলছে আর জেন গার্লস স্কুলের 7 থেকে 10 জন স্টুডেন্ট উড়ে গেছে। পুরো এলাকা ভয়ে আছে, প্যারেন্টসরা কান্নাকাটি করছে, কেউ বুঝতে পারছে না তারা কেন এই কাজ করলো। ঘটনার সময় যারা সেখানে উপস্থিত ছিল তারা বলছে যেন তারা আলাদা জগতে গেছিল, তারা কারো কথা শুনছিল না, মনে হচ্ছিল তারা কারো কথা শুনেছে। যাওয়ার আগে তারা বারবার কোনো একটা আঙ্কেলের কথা বলছিল, সে করতে বলেছে। কে সেই আঙ্কেল কিচ্ছু বলেনি। আথরবার কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগে। সে তারাও হুড়ো করে বাড়িতে এসে গোপন একটা রুমে গিয়ে একটা লোককে উঠানোর চেষ্টা করে। প্রতাপ ওঠ বলছি। তার অবস্থা খুবই খারাপ। তোর বিদ্যা আর কে জানে, বল কে জানে তোর মতো এই বশীকরণ, বল কে জানে। আর বুড়ো হাসতে থাকে। আথরবা জিজ্ঞাসা, তুই কি চিনিস তাকে, বল বলছি। সে চোখের পাতা ফেলে। আথরবা যা বোঝার বোঝায়। তো কে এই প্রতাপ, কেন তাকে এভাবে বন্দি করে রেখেছে, এত কষ্ট দিচ্ছে, একে কি খেতে দেয় জানেন? মরা ইঁদুর আর চায়ের পাতি। কেন? প্রথম পর্ব দেখলে বুঝবেন। যাই হোক, এনার আসল নাম হিতেন কুমার, এখানে নাম প্রতাপ। অসাধারণ অভিনেতা। বাচ্চাদের যে বশীকরণ করা হয়েছে এটা তো বুঝতে পেরেছেন নাকি? এটা করা হয়েছে খাবারের মাধ্যমে। পুলিশ তো সবকিছু ম্যাডামের থেকে শুনে চাই, কিন্তু কি করবে বা কেন হলো বুঝতে পারছে না। সরাসরি বাচ্চাদের সঙ্গে কথা বলতে ক্যান্টিনে এসে সবাইকে সাহস দিতে থাকে, তোমরা ভয় পেও না। মানে সবাই যেহেতু ভয়ে আছে, কিচ্ছু হবে না, পুলিশ সাহস দিচ্ছে। একজন এগিয়ে গিয়ে বলে, স্যার আপনাকে একটা মেসেজ দিতে বলেছে আঙ্কেল। ম্যাডাম রেগে যাচ্ছে, আর কিসের আঙ্কেল, কে আঙ্কেল? অফিসার চুপ করায় ম্যাডামকে। হ্যাঁ বেটা বলো, কি মেসেজ? সে বলে, প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে, তা না হলে যে 10 জন উপরে গেছে ওটা জাস্ট শুরু ছিল, এর থেকে আরো ভয়ানক কিছু হতে চলেছে। অফিসার তার থেকে আরো কিছু জানার চেষ্টা করছিল, সে কিছু না বলে অন্য মেয়েদের দিকে তাকিয়ে বলে, আমি আমার প্রথম মেসেজ দিয়েছি, এখন তোমাদের পালা। বলার সঙ্গে সঙ্গে প্রায় 40-50 জন মেয়ে একেবারে বাঘের মতো লাফিয়ে সামনের দিকে যেতে থাকে। কে কি সামনে আছে দেখছে না, চিল্লাতে বের হয়ে যেতে লাগে। পুলিশ ম্যাডাম কাউকে দেখে না। ম্যাডাম তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ওপর থেকে খাবারের মহিলাদের এখানে মেরে রেখেছে। ভয়ে ম্যাডাম চিল্লাই ওঠে, আর সেই চিল্লে নিতেই বাইরে নিয়ে এসে দেখায় যে মেয়েরা সবকিছু তছনছ করে সামনের দিকে যাচ্ছে। পুলিশের ব্যারিকেড, মিডিয়া, তাদের বাবা মা কাউকে মানছে না, সামনের দিকে যাচ্ছে। যে একটু থামানোর চেষ্টা করছে তাকে যেমন পারছে মারছে। স্কুল থেকে বের হয়ে রাস্তায় নেমে যায় তারা। অফিসার প্রতিটা থানায় জানাতে বলে, যে কোনো একজনের ছবি ছেড়ে দিয়ে ইউনিফর্ম দেখলেই তাকে যেন সবাই মিলে ধরে রাখে, সবাইকে জানিয়ে দিতে বলে। ওদিকে যে মেয়েরা স্কুল থেকে বাইরে এলো, এরা যে যেখানে যাকে যেভাবে পাচ্ছে মারতে শুরু করেছে। এতটা বাজে অবস্থা, যদি বাস্তবতার কথা চিন্তা করেন আপনার আত্মা কেঁপে উঠবে। মানে হুট করে কথা নেই বার্তা নেই, একজন এসে চলতি গাড়ি ফেলে দিচ্ছে, পার্কে বসে থাকা বাচ্চা মাকে নির্মমভাবে, বর্ণনা করা যাবে না, শব্দের বাহিরে সবকিছু। ইউটিউবের গাইডলাইনের কারণে আমি হয়তো দেখাতে পারছি না। আপনি যখন বাস্তবে ভিজুয়ালগুলো দেখবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। যা দেখলেন আপনার কাছে বেশি মনে হলে এর পরেরটা দেখুন। একজন গ্যাস ম্যাচ নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে জ্বালিয়ে দেয়। ভাবুন কি হবে। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন কিছুক্ষণ পর আথরবার এখানে শুরু করে। যে নিউজে দেখছে এই অবস্থা। মেয়েরা রাস্তায় নেমে গেছে, কারো কথা শুনছে না, যাকে যেখানে যেভাবে পাচ্ছে মারছে। পুরো শহরে তোলপাড় উঠে গেছে, মানুষ ভয়ে আটকে উঠেছে। এমন মনে হচ্ছে যেন কেউ তাদের কন্ট্রোল করছে। এরা কারো কথা শুনছে না। নিউজ আর ভিজুয়াল দেখে আথরবার মাথায় কিছু একটা আসে। কিছুক্ষণের মাঝে সে বড় বড় ভারী কিছু জিনিস বাসায় নিয়ে এসে জায়গা মতো সেট করে রাখে। মানে এগুলো সাউন্ড বক্স আর কি। প্রতাপকে শিকল দিয়ে আরো বাজেভাবে বেঁধে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। পুলিশ কিছু বুঝতে পারছে না কে প্রতাপ, কিভাবে তাকে খুঁজবে। ভিতরে আবার যার বাচ্চারা আছে সেই প্যারেন্টসরা বাচ্চাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা তো কথা শোনার অবস্থাতে নেই। অফিসার প্যারেন্টসদের বোঝাচ্ছে, মাথা গরম করলে কিছু হবে না, আমরা তো বোঝার চেষ্টা করছি কি হয়েছে এখানে, আপনারা আমাদের কাজ করতে দিন। এই মেয়ে বলে ওঠে, স্যার আপনার কাছে আর 5 মিনিট সময় আছে, এর মাঝে যদি প্রতাপ আঙ্কেলকে বের না করে আনেন তাহলে কি বেটি, কি হবে বলো আঙ্কেল। তাহলে এরপর যা হবে আপনি কল্পনাও করতে পারবেন না, এমন কিছু হতে চলেছে। অফিসার তো জানেই না কোন প্রতাপ, কোথায় আছে, কোথায় খুঁজবে। এর মাঝে এক অফিসার এসে বলে, স্যার একজন এসেছে দেখা করতে। কে? আমরা দেখি আথরবা। সোজা সে সেই মেয়েটার কাছে আসে, তারপর ভারী কণ্ঠে বলে, প্রতাপ আমার কাছে আছে। অফিসার বুঝতে পারছে না কে। ও ভাই সাহেব, কে আপনি, কি বলছেন এসব? আথরবা মেয়েটার সঙ্গে কথা বলছে। প্রতাপ আমার কাছে আছে, খুব যত্ন করে রেখেছি, ওর খোঁজ পেলে ওকে কি করতে হবে সেটা বলেনি তোমার আঙ্কেল? অফিসার আবার জিজ্ঞাসা, স্যার কে আপনি, কি হয়েছে এই মেয়েদের সঙ্গে, কিছু বলবেন? আথরবা বলে, বশীকরণ, এদের সবার উপর বশীকরণ করা হয়েছে। এসব যে করিয়েছে সে কোনো মানুষের কাতারে পড়ে না, একটা রাক্ষস, জানোয়ার। আপনারা যত কষ্ট পাবেন ওর তত মজা লাগবে। এমন মানুষ সে, ওর কিছু করতে হয় না, শুধু হুকুম করে। যতক্ষণ না বশীকরণ থেকে এরা বের হতে পারবে তার কথা মতো চলতে হবে। মেয়েরা তাই করবে, সে যা করতে বলবে এরা সব কিছুর বিনিময় সেটাই করবে, কেউ থামাতে পারবে না। সেই কথা মতো বাইরে দেখি এখনো একটা মেয়ে করে বেড়াচ্ছে। অফিসার বলে, আরে স্যার এমনিতেই আমরা ভয়ে আছি, ভাবতে পারছি না কি হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনি আরো ভয় দেখাচ্ছেন। এর সমাধান কি সেটা বলুন, কি করলে সব বন্ধ হবে? আথরবা বলে, শুধু এইটুকু দেখেই মাথা খারাপ হচ্ছে আপনার? এর থেকে 10 গুণ বেশি আমি সহ্য করেছি, আমার সঙ্গে হয়েছে। এসব বন্ধ করার কোনো রাস্তা নেই।
ম্যাডাম বলে আছে প্রতাপ, আপনার কাছে প্রতাপ আছে না, আপনি তাকে নিয়ে আসুন, তাহলে এসব বন্ধ হবে। কি বেটি, প্রতাপ আঙ্কেলকে নিয়ে আসলে এসব বন্ধ হবে না? আথর্বা বলে আমি নিয়ে আসবো, কিন্তু তার আগে দেখতে চাই কে রাক্ষস। কে মানে, সে কি এখানে আছে? আথর্বা মেয়েটার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে সেখানেই আছে, ও এদের কখনো চোখের আড়াল করবে না। একদম তাই, ক্যামেরা দেখায় যখন থেকে এসব শুরু হয়েছে হারামগাদা এখানেই ছিল। আথর্বা খুঁজতেছে, ভিড় চিল্লা পাল্লার ফাঁকে সে প্যারেন্টসদের মাঝে মিশে গেছে। বাট আথর্বা তাকে চিনতে পারবে, কারণ তার চোখে মুখে কষ্ট দেখা যাবে না, খুশি দেখা যাবে। আর তেমন একটা ফেস সামনে আসে। ব্যাস দাঁত কারাতে কারাতে সে বলে ওঠে আমি সে রাক্ষস বলে আরো জোরে জোরে হেসে ওঠে। মুভি ইন্টারভেল করায়। ইন্টারভেল পর সিন এখান থেকেই শুরু হয়। তো এই যে সব মেয়েদের বশীকরণ করে রেখেছে এই হারামগাদার নাম হলো রাজনাথ। আথর্বাকে বলে তাহলে ভাই তোর কাছে আছে, গুড, খারা 5 মিনিট খারা, আমি একটু এদের সঙ্গে এই হিসেবটা মিলিয়ে নিই। সবাইকে বলে আমি করেছি সব কিছু, আমার কারণে এইসব হয়েছে। তোমাদের বাচ্চারা এখন আমার হাতে বন্দি, আমি যা বলবো তাই করবে। কি বেটি তাই করবি না? সে মাথা নাড়ে। তো কোনো ঝামেলা না করে সবাই এখান থেকে চুপচাপ চলে যাও, সন্তানদের রেখে বাপ মারা তো যেতে চায় না। রাজনাথ চিল্লে ওঠে, এই একটু আগে যে চাকু দিলাম কার কাছে আছে সেটা দে, একে একটা দে। একজন সামনে সে চাকু দেয়, বাবা মার সামনে সে তার হাতে মারতে বলে সে তাই করে, বাবা কাছে এলে আরো করতে বলে সে আরো করে। তার মা রাজনাথের পায়ে পড়ে, কিন্তু সে কথা শুনে না। এসব অফিসারের সহ্য হচ্ছিল না বলে সে গানটা বের করে একটু সামনের দিকে ধরতে যাবে, এই দিদি তার পেটে মেরে দেয়। কি রাগ আর কি ক্ষোভ, কাকুর অবস্থা খারাপ, তার গানটাও নিয়ে নেই। রাজনাথ মজা নিচ্ছে, আরে রে কত করে বললাম আমার গায়ে যদি একটা টোকাও লাগে এরা ছাড়বে না, কথা বুঝিসনি না কি? যে মেয়েটা হাতে মেরেছিল সে ব্লিডিং এর কারণে পড়ে যায়, তার বাপ মা কান্না করছে হসপিটালে নিতে হবে, সে নিতে দেয় না। তাদের অনুরোধ কান্নাকাটি আথর্বে মনে করিয়ে দিচ্ছিল তার কেমন লেগেছিল সেই সময়। রাজনাথ বলে কে গান চালাতে পারে? একজন উঠে আসে, তার বাপ মাও সঙ্গে ছিল, তারা নিষেধ করছে, কান্নাকাটি করছে, কিন্তু এরা তো তাদের কথা শুনবে না। রাজনাথ তাকে শিখিয়ে দেয় সবাইকে বাইরে যেতে বলতে, যদি কেউ না শোনে সে যেন তাকে সাইজ করে দেয়। প্রথমে তার বাবা মাকে বাইরে যেতে বলে, তারা যেতে চাইছে না বলে সে নিজেই তাদের শুট করে দেয়। এরা সবাই কি করছে হয়তো বুঝতে পারছে, কিন্তু কোনো কিছুর উপর নিজের কন্ট্রোল রাখতে পারছে না। আর যেন কারো কোনো ক্ষতি না হয় ম্যাডাম সবাইকে অনুরোধ করে সেখান থেকে বের করে নিয়ে যায়। পরিবেশ শান্ত হলে এরা বসে কথা বলতে। তো বল প্রতাপ ভাইকে তুই কি করে চিনিস? কই সে? আথর্বা বলে আমার মেয়েকে বশীকরণ করেছিল 12 বছর আগে, তারপর থেকে সে তেমনই আছে। আচ্ছা তো ভাই কই? আথর্বা বলে রেখেছি, বেঁধে রেখেছি কুত্তার মতো চেন দিয়ে। কি? বেঁধে রেখেছি। আবে কি বলছিস বে? আথর্বা বলে এখনো তো কিছু বলেই নেবে, শুধু বেঁধে রাখিনি, কুত্তার মতো অবস্থা করেছি, রোজ আমার কাছে মৃত্যুর জন্য ভিক্ষা চায়, হাত পা ধরে যেন আমি তাকে উপরে পাঠিয়ে দিই, কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি। রাজনাথ চোখ বড় বড় করে বলে ওই কি বলছিস এসব, ও আমার বড় ভাই। আথর্বা বলে তো উফ কি অ্যাটিটিউড, চল আমার ভাইকে ছেড়ে দে, নয়তো কি বে, কি করবি, মারবি? 12 বছর ধরে তো মরেই আছি, আমার সামনে সব মেয়েদের উপর টর্চার করবি, কর, আমার কিছু যায় আসে না, কারণ এরা আমার কেউ না। 12 বছর ধরে একটা রাক্ষসের সঙ্গে থাকতে থাকতে আমি নিজেও পাথর হয়ে গেছি। বাইরে এদের বাপ মা যদি আমাকে পিছেও ফেলে আমার মুখ দিয়ে একটা কথাও বের হবে না। প্রতাপ কোথায় আছে তুই জানতেও পারবি না। রাজনাথ ভাবছে এই শালা তো দেখছি খুব ঠ্যাঁট, একেই বলে হিরো, পাওয়ার ভিলেনের বেশি, কিন্তু তারপরও সে তাকে ভয় পাচ্ছে না। কি সোয়াগ না? রাজনাথ বলে দেখ আমি কিন্তু আমার ভাইয়ের থেকে বেশি খারাপ, চল ভাই কই আছে বল। আথর্বা বলে ঠিক আছে বলবো, তাহলে আমার একটা শর্ত আছে, আমার মেয়েকে বশীকরণ থেকে বের করে আনতে হবে। রাজনাথ রেগে যায়, আবে কে তুই বে? সাধারণ একজন মানুষ, তুই কিভাবে আমাকে শর্ত দিচ্ছিস? চিনিস আমি কে? না, আথর্বার অ্যাটিটিউড কমে না। চিনি, তুই মানুষ নামের জানোয়ার। ঠিক আছে থাক, ডিল যখন করবি না আমার যেতে হবে, নয়তো তোর ভাই আবার না খেতে পেয়ে উপরে চলে যাবে। বলে যেতে লাগে, রাজনাথ থামায়, মানে সে হয়তো তার শর্তে রাজি। বাইরে সব প্যারেন্টসরা কান্নাকাটি করছে, একজন এসে ম্যাডামকে ডেকে নিয়ে যায়। রাজনাথ ম্যাডামকে বলে বাইরে যত লোক আছে সবাইকে আউট করে দিন, মিডিয়া পুলিশ কেউ যেন বাইরে না থাকে। 2টা বাসের ব্যবস্থা করুন ড্রাইভার সহ, আমরা বাইরে যাব। বাসে তো ট্র্যাকার সেট করা আছে, ট্র্যাক করুন, কিন্তু এখানে বসে কেউ যেন পিছু না নেয়। আমি যদি বুঝতে পারি কেউ পিছু নিয়েছে তাহলে কি হতে পারে বুঝতে তো পারছেন। এখানে বসে বসে দেখুন, সকাল হতে হতে আমি সবাইকে ছেড়ে দিব, তখন গিয়ে নিয়ে আসেন, কেমন? ততক্ষণে আমার কাজও হয়ে যাবে, তারপর আর এদের কোনো কাজ নেই। তাড়াতাড়ি করুন, যান 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 যান। শালার চোপা দেখে আপনার তাকে থাপড়াতে মন চাইতেছে না? তার কথা মতো বাইরে ফাঁকা করে দেওয়া হয়। সে সব মেয়েদের নিয়ে আথর্বার সঙ্গে বের হয়, সবাইকে বাসে উঠিয়ে স্কুল থেকে বের হয়ে যায়। গাড়ি চলছে, শহরের ভিতরের দিকে এলে দেখে এখনো একজন তার কাজে লেগেই আছে। রাজনাথ তাকে ডাক দেয়, মেয়েটা কাছে আসে, কিন্তু তার কথা মতো বাসে ওঠে না, সে সেখান থেকে দৌড় দেয়। আথর্বা ব্যাপারটা বুঝতে পারে না, মানে যার উপর বশীকরণ করেছে সে যদি এর কাছাকাছি না থাকে, চোখের সামনে না থাকে, বা খুব তাড়াতাড়ি অর্ডার না দেয়, তাহলে তার উপর থেকে বশীকরণটা কেটে যায়, এরকম আর কি। গাড়ি চলছে, রাজনাথ বলে আচ্ছা একটা কথা বলতো, বড় ভাই আমার থেকে বেশি জ্ঞানী, তার কাছে আমি তো কিছুই না, তুই তাকে বন্দি করলি কিভাবে? আথর্বা বলে চল, যাচ্ছিস তো, গেলেই বুঝবি। যাচ্ছি চল, তুই তো শালা দেখি খুব ঘাড় তেরা। গাড়ি যাচ্ছে, আথর্বা বলে একটা কথা জিজ্ঞেস করবো? এত বছর পর ভাইয়ের জন্য মায়া উঠলো কি করে? রাজনাথ হাসে, মায়া না, মায়া
অনেকদিন ধরে তাকে খুঁজতেছিলাম, বুঝতেছিলাম না কি হলো তার। বাড়িতে গিয়ে খোঁজও নিতে পারছিলাম না, কারণ ওর মেয়েরা আমায় চিরে ফিরে রেখে দিত। ভাই মাঝে মাঝে এমন 2-1 বছরের জন্য হাওয়া হয়ে যায়, আমরা সবাই জানি। কিন্তু এবার যখন সময় যেতে থাকে আমার সন্দেহ বেড়ে যায়। বাইরে থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, তাই তাকে আমার প্রয়োজন। বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। কিছুক্ষণ পর আতরবা আবার জিজ্ঞাসা, আচ্ছা তোরা যে এসব করছিস এর কারণ কি? প্রতাপকে খোঁজার জন্য তো এতগুলো মেয়ের উপর বশীকরণ করা দরকার ছিল না। রাজনাথ বলে, পাওয়ার দেখানো। মানুষ বলতে চলেছে যে পুরুষরাই সব, পুরুষরা কি করতে পারে সেটা দেখাতে হবে না। মানে তার কথার মূল ইশারা হলো যে পুরুষদের যেন সবাই ভয় পায়, মহিলাদের যেন কেউ বড় চোখে না দেখে, এই জন্য তারা মেয়েদের ওপর সব জাদু করে। পুরুষরা চাইলেই যে যা কিছু করতে পারে এটা সমাজকে দেখাতে চায়। ওদিকে এরা বাস ফলো করছে, কই যাচ্ছে, কিন্তু কেউ বাসের পিছু নেয়নি। কিছুক্ষণ পর বাস আতরবার বাড়িতে চলে আসে। সব মেয়েরা নেমে তার সঙ্গে ভিতরে যায়। রাজনাথ কিছু মেয়েদের তার সঙ্গে আসতে বলে আর বাকিদের চারিদিকে গার্ড দিতে বলে, যাতে কেউ আশপাশ আসতে না পারে। তাই করে। আতরবা রাজনাথকে নিয়ে তার মেয়ের রুমে যাচ্ছে আর ঘড়িতে কি যেন একটা করছে। রুমে এসে তার মেয়েকে দেখায়। রাজনাথ রেগে যায়, আবে আগে ভাইকে দেখা। আতরবা বলে, আগে আমার মেয়েকে ঠিক করে দে। রাজনাথ বলে, ভাইকে না দেখলে কিভাবে করবো বে? কই ভাই কই? আতরবা বলে, নিচে আছে, চল। রাজনাথ আরিয়াকে দেখে বলে, তাহলে এ গত 12 বছর ধরে এভাবে হাসছে? হ্যাঁ। বাহ কি কাজ মাইরে, এটা ভাই ছাড়া কেউ করতেই পারবে না। এটাই তো শেখার বাকি আছে, চল চল চল। নিচে প্রতাপের কাছে নিয়ে আসে। তার অবস্থা তো কঠিন খারাপ। ভাইকে এইভাবে দেখে রাজনাথের হুঁশ উড়ে যায়। আরে কি করেছিস বে? এটা খোল বলছি, খোল এসব। আতরবা গম্ভীর মুড়ে বলে, বেঁচে তো আছে নাকি? চল আমার মেয়েকে ঠিক কর। রাজনাথ রেগে যায়, আবে কি ভেবেছিস নিজেকে? আমাকে অর্ডার করবি তুই? এক চুটকি মারলে তোকে এখানে পুঁতে রেখে দিবে সবাই। চাইলে আমি সবকিছু ভেঙে ভেঙে ভাইকে উঠিয়ে নিয়ে যেতে পারি, তুই কি করবি বল? আতরবা হাত ঘড়ির দিকে নিচ্ছিল। রাজনাথ বলে ওঠে, কিন্তু আমি এমনটা করবো না। তোর সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, তোর অ্যাটিটিউড আমার পছন্দ হয়েছে। চল যা, তোর মেয়েকে নিয়ে আয় এখানে। আতরবা তাড়াহুড়ো করে গিয়ে আরিয়াকে কোলে করে উঠিয়ে আনে, কারণ সে হাঁটাচলা করতে পারে না, হুইল চেয়ারে বসাতে হবে। রাজনাথ বলে, আচ্ছা তোরা কি ভাইকে ইনভাইট করেছিলি? আসুন, বসুন, সঙ্গে থাকুন, এমন কিছু? আতরবা বলে, মনে নেই। মনে নয় তো কি, বলেছিলি অবশ্যই, তাছাড়া তো সে এমনি এমনি আসবে। আচ্ছা ভাইয়ের থেকে কি কিছু নিয়েছিলি? আতরবা বলে, না তো। মনে করে দেখ, তুই বা তোর বউ বা অন্য কেউ। না, কেউ তো কিছু নেয়নি। তোর বউ কই? আতরবা বলে, আমার ছোট ছেলে আর বউ নেই, মানে তারাও পড়ে গেছে। রাজনাথ বলে, তাহলে অবশ্যই তুই কিছু নিয়েছিলি, ভালো করে মনে করে দেখ। আরিয়াকে এই রুমে নিয়ে আসা হয়। আতরবের মনে পড়ে, ও হ্যাঁ, চায়ের বিল দিয়েছিল, সে টাকা পাবে। কত টাকা? 10 টাকা। দে দে দে, তাড়াতাড়ি দে, 10 টাকা দে। কি? বের কর, 10 টাকা বের কর। আতরবা মানি ব্যাগ থেকে টাকা বের করে, খুচরো নেই। রাজনাথ বলে, বেশি না কমও না, 10 টাকায় লাগবে, জানিয়ে আয়, চল যা। আতরবা খুঁজে মুজে 10 টাকার নোট আনে। রাজনাথ প্রতাপের হাতে দিতে বলে। আতরবা প্রতাপকে উঠায়, হে প্রতাপ ওঠ। প্রতাপ চোখ খোল, ওঠ বলছি, এই নে তোর টাকা, টাকা ফেরত নে। প্রতাপ চোখ মেলে। আতরবা টাকা দিচ্ছে, সে নিতে চাইছে না। আরিয়াকে দেখতে থাকে। রাজনাথ বলে, বড় ভাই আমি এসেছি, ওর টাকাটা নিয়ে নাও। আতরবা জোর করে তার হাতে দিয়ে দেয়। দিয়েছি দিয়েছি। রাজনাথ বলে, ওকে, কাজ হয়েছে, তোর মেয়েকে এখন ডাক দে, বের হয়ে আসবে। আতরবা হা কি বলে? আরে হ্যাঁ, তোর মেয়েকে ডাক দে, এখন সে বেরোয় আসবে। আতরবা ভাবছে, শালা জাস্ট এই 10 টাকার জন্য আমার মেয়ে 12 বছর ধরে এভাবে পড়ে আছে। আরিয়ার কাছে গিয়ে ডাকতে থাকে, বেটি আরিয়া, এত বছর ধরে মেয়ের এমন অবস্থা কোন বাবা সহ্য করবে? ঝাঁকি দিয়ে দিয়ে ডাকতে ডাকতে কান্নায় ভেঙে পড়ে। বেটা আরিয়া ওঠ। একটু পর মাথাটা উঠিয়ে আবার ঝাঁকি দিতে যাবে, আতরবা চুপ হয়ে যায়, একদম চুপ। ক্যামেরা আরিয়ার ফেসে ফোকাস করলে আমরা দেখি সত্যি তার রিয়াকশন নর্মাল হয়ে গেছে। এরপর তাদের বাপ মেয়ের যে একটা ইমোশনাল সিন হয়, উফ, বলে বোঝানোর মতো না। 12টা বছর ধরে সে কথা বলেনি, একটা আলাদা দুনিয়াতে ছিল। এখন নর্মাল হলো, কিন্তু গলা দিয়ে কথা বের হচ্ছিল না, বাপকে ডাকতে পারছিল না। খুব কষ্টে ডেকে ওঠে, ড্যাডি। তারপর গলা ছেড়ে কাঁদতে লাগে। আতরবা যেন দুনিয়ায় ফিরে পেল। বাপ মেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। কান্না করতে করতে যখন আরিয়া প্রতাপকে দেখে, ভয়ে চিল্লাতে লাগে। তারা চিল্লানি দেখে আতরবা বুঝতে পারে আরিয়া রেগে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আরিয়াকে রুম থেকে বের করে নিয়ে যায়, তারপরও তাকে থামানো যাচ্ছিল না। রাজনাথ দেখে যাচ্ছে, আবে চাবি দে, চাবি দে বলছি, তোর কাজ হয়ে গেছে, চাবি দে। আতরবা চাবি দিয়ে দেয়। রাজনাথ মেয়েদের দিয়ে তার ভাইয়ের মুখ থেকে শিকলটা খোলায়। ভাই আমি রাজনাথ, তোমায় নিতে এসেছি, চলো বাসায় যাবো। উঠতে পারবে নাকি মেয়েদের বলবো? প্রতাপ কি যেন বলছে, রাজনাথ বুঝতে পারছে না। আতরবা মেয়েকে শান্ত করার চেষ্টা করছে। আরিয়া বুঝতে পারে সে কিছু শুনতে পারছে না, আরো কান্না করে। আতরবা তার 2 কানে কেজি ঢুকিয়ে দিয়েছিল আগের পর্বে, এই জন্য সে শুনতে পারছে না। রাজনাথ বারবার জিজ্ঞাসা সে কি বলছে। একটু পর প্রতাপ ইশারা দিলে রাজনাথ বুঝতে পারে আর তার হুঁশ উড়ে যায়। কি, তোমার জিভ কেটে ফেলেছে? আবে কমিনে কি করেছিস বে এটা? এসে আতরবাকে মারা শুরু করে। বাপকে মারা দেখে আরিয়া এগিয়ে আসে। রাজনাথ তাকে ফেলে দেয়। তারপর আতরবাকে ধরে, হারামি, তুই এটা কি করেছিস? জবান কেটে নিয়েছিস আমার ভাইয়ের, এখন আমি তাকে দিয়ে কি করবো বে? একমাত্র তার থেকে আমি সব শিখতে পারতাম, তুই এটা কি করেছিস? নালায়েক। মানে এইসব শিখতে তো লম্বা একটা তপস্যা করতে হয়, কিন্তু প্রতাপের থেকে সে ইজিতেই শিখতে পারতো। বাট এখন তো পসিবল না, কারণ সে কথাই বলতে পারবে না। তোকে আমি কি করব? ঠিক আছে, আমি তোকে বোঝাচ্ছি কষ্ট কাকে বলে। তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে কি কি করায় দেখ।
বলে আরিয়াকে টেনে নেয়। আতরবা কোনো মতে হেলানি দিয়ে বসে বলে, আমার মেয়েকে হাত লাগাস না, তোকে ছেড়ে দিচ্ছি, চলে যায় এখান থেকে, নয়তো কি বে, হাত কেন, এই দেখ। আতরবা রেগে গিয়ে কানে কিছু একটা ঢুকিয়ে দিয়ে ঘড়িতে কিছু করে, আর ওই যে রুমে রুমে বক্স সেট করে রেখেছিল সেগুলোতে খুব জোরে সাউন্ড হতে থাকে, কোঁ একটা শব্দ, যাতে তারা স্বাভাবিক থাকতে পারে না। সবাই সাউন্ড থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, বাইরে যারা আছে তারাও অস্থির হয়ে গেছে। এই ফাঁকে আতরবা রাজনাথের মাথায় বসিয়ে দেয় যাতে সে হুঁশ হারিয়ে ফেলে, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিন যখন শুরু হয় মজা এসে যায়। আতরবা রাজনাথকে বেঁধে ফেলেছে, এবার তোর কি হবে কালিয়া, যেমনটা ভেবেছিলাম। আতরবার হাতে প্লাস, বলে মূর্খ একটা, আর স্ক্রিন কালো হয়ে তার জীব যে সে টেনে ছিঁড়ে ফেললো শব্দ হয়ে সিন শুরু হয় পরের দিন সকালে। স্কুল বাস ট্র্যাক করে ম্যাডাম আর পুলিশ এখানে এসেছে আতরবার কাছে। বাচ্চারা হয়তো ভালো হয়ে গেছে, কারণ রাজনাথ বলেছিল তার বশীকরণ খুব বেশি হলে 24 ঘন্টা থাকবে, তার বেশি থাকবে না। পুলিশ আর ম্যাডাম রাজনাথকে চাইছে নিয়ে যাবে। আতরবা বলে, নিয়ে গিয়ে আপনারা কি করবেন? ম্যাডাম বলে, উপরে পাঠাবো। আতরবা বলে, এটা তো ওদের জন্য খুব সহজ শাস্তি হলো, এখানে থাকতে দিন, আমি বোঝাবো রাক্ষস কেমন হয়। কঠিন। যে বাচ্চারা অ্যাডিক্ট হয়েছিল তারা তো কিছু সময়ের জন্য নিজেকে ভুলেছিল। আমি 12 বছর ধরে যে কষ্ট বয়ে বেরিয়েছি তা কাউকে বোঝাতে পারবো না। ওদের আত্মা কেঁপে উঠবে, রোজ মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, না মরতে দিব না বেঁচে রাখবো, এতটা যন্ত্রণা দেব। আপনারা কি পারবেন সেটা দিতে? ক্যামেরা বাইরে ধরলে আমরা দেখি তারা ফিরে যাচ্ছে, মানে তারাও রাজি ওদের এভাবেই শাস্তি দেওয়া হোক। ক্যামেরা আস্তে করে ট্যারিসে নিয়ে আসে, দেখে আরিয়া এখন অনেকটা স্বাভাবিক আছে। তাকে জুস খেতে দিয়েছে তার বাবা, আরিয়া নিজেই নিয়ে খেতে পারছে। এটা দেখার জন্য একটা বাপ এত বছর ধরে যুদ্ধ করে আসলো। আর যখন মেয়েকে স্বাভাবিক দেখছে, কাকুর চোখে মুখে যে একটা খুশি আসে, ক্যামেরা সেই খুশিকে ধরে রেখে সামনে আবার সিকুয়েল আসার ইশারা দিয়ে মুভিটা এখানেই শেষ করে। উফ, কি দেখলাম! মুভি এমন না হলে হয়, কত সুন্দর করে কাহিনী বুঝিয়ে মনে মাথায় ইফেক্ট রেখে শেষ করলো, তাই না? যাক, তো এই মুভি থেকে আপনাদের যেটা বলা সেটা হলো সুপার ন্যাচারাল বিষয়টা আসলে যার যার বিশ্বাসের উপর। আমার কথা হলো, যার যেমন পাওয়ারও থাক না কেন, কারো ক্ষতি করতে যদি সেই পাওয়ার কাজে লাগায় তাকে তার ফলাফল ভোগ করতেও রেডি থাকতে হবে। আপনার কাছে পাওয়ার আছে, সেটা ইউজ করে আপনি কারোর সঙ্গে অন্যায় করবেন, আর উপরওয়ালা যে আপনাকে পাওয়ারটা দিল সে ছেড়ে দিবে, দ্যাটস নট পসিবল। এটা কখনো হতেই পারে না। যে পুরুষ হওয়ার পাওয়ার দেখিয়েছে, দিন শেষে গায়ের জোর কমে গেলে সেও বুঝেছে পুরুষত্ব কাউকে দেখানোর মতো জিনিস নয়। অন্য কেউ আপনাকে পুরুষ মনে করলো সেটাই পুরুষত্ব। রাজনীতির ক্ষমতায় যারা পাওয়ার দেখাতো, দল পরিবর্তন হয়ে আজ সেই আফ্রিদির অবস্থা দেখে করুণা হচ্ছে যে এমন পাওয়ার শো অফ করার কি দরকার ছিল। খুব সিম্পল হিসাব, আপনি যেটা নিয়ে ক্ষমতা দেখাবেন সেটাই আপনার দুর্বলতা। কিন্তু একজন সাধারণ মানুষ যার সবকিছু সিম্পল, তার পাওয়ারও এটা যে সে সাধারণ, তার কোনো দুর্বলতা নেই, তার কোনো কিছু নিয়ে পতন বা হারানোর ভয় নেই। সো বি সিম্পল, বি হিউম্যান। আরেকটা কথা মুভিতে বোঝানো হয়েছে, সেটা হলো ঋণ রাখা। উপরওয়ালা বারবার বলেছে কারো 1টা টাকা ঋণ রেখে তোমরা যেন কবরে এসো না, কারণ যে পাওনাদার সে মাফ না করলে আল্লাহ সে ব্যাপারে নাক গলাবে না। ব্যাপারটা খুব সেন্সিটিভ। কিন্তু কেউ ইচ্ছে করে খাওয়ালো, গিফট দিল, বিনিময়ে তাকেও যে দিতে হবে, খাওয়াতে হবে, এটাই কিন্তু ঋণের মাঝে না। এটা কমন সেন্সের ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। আপনি আমাকে খাওয়ালেন, আমি খুশি হয়ে যদি শুকরিয়া আদায় করি, একটা নেকির কাজ করি, আপনি ওই নেকির ভাগ পাবেন, তাহলে তো বিনিময় তো দেওয়াই হলো। আপনি খাওয়ালেন, দিলেন, তার মানে বিনিময়ে আমাকেও দিতে হবে, খাওয়াতে হবে, এটা জরুরি না, এটা ভদ্রতা, মনুষ্যত্বের আন্ডারে। মুভির রান টাইমে ছিল, তাই এক্সপ্লেনটাও ছোট হলো। কোন ব্যাপারটা আপনাকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে একটু ফলো দিয়ে আসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।